আসসালামু আলাইকুম। লার্ন উইথ পাভেল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা তোমাদের জ্যামিতি অধ্যায়ের দ্বিতীয় লেকচার নিচ্ছি। সেই লেকচারে আমরা যেটা নিয়ে পড়াশোনা করব সেটা হচ্ছে ত্রিভুজ। প্রথম ক্লাসে আমরা কি শিখেছিলাম? কোণ। চলো হালকা একটু মনে করাই দেই যে একটা বিন্দু ছিল, সেই বিন্দুতে যখন দুইটা রেখা মিলিত হয়, এটা যদি বিন্দু হয়, এখানে একটা রেখা, এই যে আরেকটা রেখা, মানে এই দুইটা রেখা একটা বিন্দুতে মিলিত হয়, তখন তাকে বলে কোণ। মনে পড়ছে? আশা করি মনে পড়ছে। আর কেউ যদি এই ক্লাস না দেখে থাকো, আমি মাস্ট বলবো আগে ওইটা দেখবো, তারপরে এই লেকচারটা করবো, কেমন? আচ্ছা, তো শুরু করি আমরা। কোন বিষয়ে, যেটা আজকে আমাদের আলোচনা না, তাই এটা এখানেই সমাপ্ত হইল, কারণ পূর্ববর্তী ক্লাসটাতে আমি এটা ডিটেলস পড়াইছি। তো চলো আমরা এখন সামনে আগাই। তো লেকচার 2, ত্রিভুজ। ত্রিভুজ কি দেখো, আমি প্রথমে তোমাদেরকে যদি সংজ্ঞাটা বলি, তিনটি রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। তোমরাও লিখে নিও। আচ্ছা দেখো, আমি প্রথমে তোমাদেরকে কোণ শিখাবো, তারপরে ত্রিভুজ। এরপরে আমি ল্যাপটপে বসে তোমাদের প্রত্যেকটা সমস্যার সমাধান করে দেবো, মানে তোমাদের বইয়ের অনুশীলনীতে যে সমস্যাগুলো আছে। আপাতত আগে আমরা বিষয়গুলো কি, এগুলো আগে শিখি। তো তাহলে আমি ত্রিভুজের সংজ্ঞা কি বললাম? তিনটি রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। তাহলে এখানে কয়েকটা ব্যাপার তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে। সেটা হচ্ছে, দেখো, তিনটা হইতে হবে। কি হতে হবে? রেখা। সেগুলা দ্বারা মানে দিয়ে, ধরো তিনটি রেখা দিয়ে একটা কি করতে হবে? দেখো তো, আবদ্ধ ক্ষেত্র তৈরি করতে হবে। তার মানে আমাদের হাতে কাছে থাকবে তিনটা রেখা, সেগুলা দিয়ে একটা জায়গা আমরা একদম ঘেরাও করে ফেলবো। কিভাবে ঘেরাও করব? চলো আমরা একটা ত্রিভুজ আঁকায়ে দেখি। তো আমি জানি যে তোমরা সবাই ত্রিভুজ চেনো, হ্যাঁ। তারপরেও আমার যেহেতু দেখাইতে হয় তাই দেখাচ্ছি। যে দেখো, তিনটা রেখা লাগবে না? এই ধরো, এটা রেখা নাম্বার 1, এরপরে এটা রেখা নাম্বার 2, তারপরে এটা রেখা নাম্বার ধরো 3। তাহলে কি হলো? এটা 1 নাম্বার রেখা ছিল, এটা 2, এটা 3। তিনটা দিয়ে দেখো কি করছি, তিনটা রেখা দ্বারা আবদ্ধ এই জায়গাটাকে আবদ্ধ করে নিছি না? মানে এই যে ভিতরের এই অংশটুকু সম্পূর্ণ আবদ্ধ করে ফেলছি না? আবদ্ধ মানে বন্ধ করে নেওয়া। যেমন যদি আমি এই তিনটা রেখা এইরকম না করে যদি এইরকম করতাম, এইরকম, দেখো তো, একটা রেখা, দুইটা রেখা, তিনটা রেখা, এটা কি হয়তো ত্রিভুজ? ত্রিভুজ হতো না। কেন হতো না? কারণ ক্ষেত্রটাকে আমি আবদ্ধ করতে পারিনি, মানে এই জায়গাটুকু আবদ্ধ করতে পারিনি, এইখান দিয়ে খোলা রেখে দিছি, তাহলে এটা ত্রিভুজ হইতো না। তো আমাদের ব্যাপারগুলা, সূক্ষ্ম ব্যাপারগুলা যদি আমরা খেয়াল রাখি, তাহলে কিন্তু আর জটিলতা থাকে না। তো তাহলে আমরা কি পাইলাম? আবার একটা সুন্দর করে ত্রিভুজ তোমাদেরকে দেখাই। আচ্ছা, সংক্ষেপে দেখাচ্ছি। এটাতে ত্রিভুজ শেপ আছে। আচ্ছা সরি, এটার কর্নারই তো ভেঙে গেল। আচ্ছা, হতেই পারে। এই যে ধরো, এখানে মিলিত হয়েছে। এই কর্নারটা ভেঙে যাওয়ার কারণে তোমাদেরকে আজকে হয়তো একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাতে পারবো না। আচ্ছা, সমস্যা নেই, আগে যে ঘটনা হয়েছে আগে সেটা দেখে। এই যে তিনটা রেখা, এটা রেখা নাম্বার 1, এটা 2, এটা 3। তাহলে তিনটা রেখা দ্বারা আমরা এই যে এই অংশটুকুকে ভরাট করে ফেলছি, তাই না? এইটাকে বলে ত্রিভুজ। তাহলে আমরা যত ওই ধরনের পাবো, যেমন ধরো ত্রিভুজ এইরকমও দেখতে হইতে পারে, হ্যাঁ, আবার এমনও দেখতে হইতে পারে। তিনটা রেখাই কিন্তু দেখো, এই যে 1 নাম্বার, এই 2, এই যে 3। তারপরে কেমন হইতে পারে? যে ধরো এই যে এইরকম হইতে পারে। তো তুমি দেখতেছো ব্যাপারগুলা, মানে আবার ধরো এটা থেকে দেখো, এটা এক ধরনের, এটা একটু লম্বাটে, হ্যাঁ। তো আমার কথা হচ্ছে, ত্রিভুজেও আমরা বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছি, কিন্তু সবার জন্য কমন ব্যাপার কি, যে এখানে তিনটা রেখা আছে, 1, 2, 3, আবার এটা দ্বারা আবদ্ধ হয়ে যাচ্ছে, মানে একটা বদ্ধ জায়গা, হ্যাঁ। তো এই ব্যাপারটাগুলা, এই ঘটনাগুলা যে চিত্রের মধ্যে আমরা পাবো, তাকেই ত্রিভুজ বলে। বোঝা যাচ্ছে? আচ্ছা, এখন আমি যে এখানে কয়েকটা চিত্র আঁকাইলাম, তোমরা এখন বলো, তাহলে কি সবাইকেই যদি ত্রিভুজ বলি, তাহলে ভিন্ন রকম হয়ে লাভ কি হইলো? এদের তো আলাদা আলাদা নাম দিতে হবে না?
ঠিক যেমন আমরা আগের ক্লাসে সমকোণ, সূক্ষ্মকোণ, স্থূলকোণ, সরলকোণ এগুলো শিখে আসলাম না, ঠিক এইখানেও ওই ধরনের একটা ঘটনা শিখবো আমরা, যে ত্রিভুজ দেখতে যেমন এটার উপর নির্ভর করে এদের কিছু নামকরণ করব। তা আমি কাজের সুবিধার্থে এখানে লিখেই রাখছি, তো জাস্ট তোমরা একটু অপেক্ষা করো, এটা মুছে ফেলার পরে তোমাদেরকে শিখাই দিচ্ছি। দেখো এই জাস্ট এতটুকু শিখলে পুরা মানে আজীবনের জন্য তোমাদের ত্রিভুজ শেখা শেষ হয়ে যাবে, বুঝছো? খুবই সহজ ব্যাপার। দেখো ত্রিভুজ, ত্রিভুজ মূলত দুই ভাগে ভাগ করা যায়, মানে দুই প্রকার। কিভাবে? বাহু ভেদে আর কোণ ভেদে। কোণ তো আমরা বুঝি, আর বাহু কি ছিল বলতো? এই যে তিনটা রেখা না, এই তিনটা রেখার প্রত্যেকটাকে এক একটা বাহু বলে। ঠিক কোণের ক্ষেত্রে কি ছিল? এইরকম ছিল না, দেখো এটাকে বলতেছিলাম বাহু, এটাকে বাহু, আর এটা কি ছিল? কৌণিক বা শীর্ষবিন্দু। তো যাই হোক, এখন যেটা কথা, যে এই যে ত্রিভুজের যে তিনটা বাহু দ্বারা, মানে এই তিনটা রেখা যে ছিল, এই তিনটা রেখাও যে কথা, বাহু একই কথা। বাহু মানে হাত বোঝায় বা রেখাগুলাকে বোঝায়, যে রেখাগুলা এই ত্রিভুজ বানাতে গঠনে যারা ভূমিকা রাখছে। আরেকবার বলি সংক্ষেপে, যে তিনটা রেখা আমরা শিখলাম, কি রেখা নাম্বার 1, রেখা 2, রেখা 3, তিনটা মিলে আবদ্ধ ক্ষেত্র তৈরি করছে, এটাকে বলে ত্রিভুজ। আবার এই রেখাগুলাকেই রেখার আরেক নাম, যখন ত্রিভুজ গঠন করছে, শুধু এটা ত্রিভুজ না, যেটাই গঠন করুক, যখন ওই চিত্রের মাঝে আছে, ওর যখন মানে চিত্রের মাঝে যখন থাকতেছে ওই রেখাগুলাকে, তখন আর রেখা না বলে আমরা বাহু বলতে পারবো। তার মানে আমরা বাহুর পরিচয় পাইলাম। এগুলা কেন বলতেছি বলতো? যে ত্রিভুজ মূলত দুই ভাগে আমরা ভাগ করতে পারি, একটা হচ্ছে বাহু ভেদে আর একটা কোণ ভেদে। কোণ তো আমরা চিনি, কিন্তু বাহু চেনা কিছুটা অপরিচিত ছিল, এই কারণে এই কথাগুলো বললাম। তো ঠিক আছে, আমরা সামনে আগাই। দেখো এই এক ক্লাসেই তোমার সব ত্রিভুজের সব কথা শেষ হয়ে যাবে। হ্যাঁ, কিছু বড় হইলে আরো কিছু ব্যাপার শিখবা, যেমন মধ্যমা। আচ্ছা, এগুলো এখন না বলি, হ্যাঁ। আচ্ছা, তোমাদের বইয়ে যদি আবার আমি দেখি যে মধ্যমা বা এই ধরনের কথা আছে, তখন আমি আবার ওইটা যখন তোমাদের অনুশীলনীর প্রশ্ন সমাধান করাবো তখন শিখাই দিব। আচ্ছা, তাহলে বাহু ভেদে মানে বাহু ওই রেখাগুলোর উপর নির্ভর করে ত্রিভুজকে, দেখো এটা আবার করে রাখছি আমি, যে কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে ভাগ করা হয়। তাহলে মূলত 2 ভাগে, একটা হচ্ছে বাহু ভেদে আর একটা কোণ ভেদে, কিন্তু বাহু ভেদে আবার 3 ভাবে ভাগ করা যায়। সেটা হচ্ছে, দেখো 1 নাম্বার সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। সমবাহু আমি এখন 1 নাম্বারটা পড়াচ্ছি। তাহলে ত্রিভুজের 2 ভাগে, তার মধ্যে যেটা বাহু ভেদে, তার মধ্যে যেটা 3 ভাগে ভাগ হয়, সেইখানকার প্রথমটা শিখাচ্ছি, সমবাহু ত্রিভুজ। তাহলে 1 নাম্বারটা এই যে এটা শিখাচ্ছি, কেমন মাথায় রাখো। সমবাহু লিখি আমি কথাটা, সমবাহু, সম সম সম, এই সম মানে কি? সমান। আর সাথে কি আছে? বাহু। তার মানে দেখো, তোমাদেরকে মনে রাখার জন্য একদম সহজভাবে বলতেছি, সমবাহু, সম মানে হচ্ছে সমান, বাহু মানে ওই যে হাতগুলা, তার মানে সমান হাত হতে হবে। তার মানে আমরা যে 3টা ত্রিভুজ বানাবো, সরি 3টা যে রেখা দ্বারা ত্রিভুজ বানাবো, সেই 3টা রেখা সমান হবে, তাহলেই সেটা সমবাহু ত্রিভুজ। যেমন যদি আমি মাপের জন্য এই যে এখানে 10 নিই, যে 10, আমি 10 সেন্টিমিটার করে নিচ্ছি, বুঝছো? এখানেও তাহলে 10 পর্যন্ত হবে, আবার এইটাও 10 হতে হবে। তো এটা আমার মিল মানে বোর্ডে আঁকাচ্ছি তো ভালোভাবে মিলতেছে না, এটা যখন তোমরা কম্পাস নিয়ে আঁকাবা তখন মিলবে। তো যাই হোক, ধরে নাও এই 3টা বাহুই সমান, তাহলে বাহু ত্রিভুজটার নাম দেই। দেখো চিত্রে এ বি সি একটি কি ত্রিভুজ বলো তো? যেহেতু এই 3টা বাহুই সমান, তাহলে এটাকে বলবো সমবাহু ত্রিভুজ। তোমরা দেখতে পাচ্ছ তো? জানি না দেখতে পাচ্ছ কিনা। আচ্ছা, এই জন্য তোমাদের জন্য লাইভ ক্লাসের ব্যবস্থা রাখবো, বুঝছো? তো যাতে তোমরা আমাকে সরাসরি প্রশ্ন করতে পারো, কোনো জায়গায় বোঝার অসুবিধা হলে যাতে বলতে পারো। আচ্ছা, তো এটা সম্পূর্ণ ফ্রি থাকবে, হ্যাঁ। তো সেই জন্য অবশ্যই তোমাদের যাদের আমার সাথে সরাসরি যোগাযোগ করে ক্লাস করার ইচ্ছা, যোগাযোগ করবা, ইনশাল্লাহ আমি তোমাদেরকে প্রসেসটা বলে দেবো কিভাবে সরাসরি ক্লাসে যুক্ত হবা।
তো এবিসি সমবাহু ত্রিভুজ, তো বাহু আমরা চিনছি না যে এই প্রত্যেকটা রেখায় বাহুগুলোর নাম কেমন হইতে পারে। দেখো তো এবি এটা একটা বাহু, এবি বাহু সমান, যেহেতু সমান সব কয়টা বাহু, বিসি এটা আরেকটা বাহু, এই যে একটা বাহু, এই যে দ্বিতীয় বাহু, এই যে এটা তৃতীয় বাহু, তাহলে তৃতীয় বাহুর নাম কি এসি। এই তোমরা যারা কোন কোন ওই লেকচারটা করে আসছো ওরা তো জানোই যে হচ্ছে এ বি যে কথা, বি এও একই কথা, মানে আমরা এই বাহুটার নাম এ বিও বলতে পারি, আবার যদি বি এ বলতাম তাও একই বাহুই নির্দেশ করতো, মানে এই অংশটুকুকেই নির্দেশ করতো। বোঝা যাচ্ছে তো না যে এ বি বাহু যদি এতটুক হয় তাহলে বি এ কতটুক, এই জাস্ট এতটুক, মানে একই কথা। তাহলে সমবাহু ত্রিভুজ শেষ হইল। সমবাহু ত্রিভুজের মূল মোট কথাটা কি, যে ত্রিভুজের, এই সংজ্ঞাটা এখন তোমরা লিখে নাও, যে ত্রিভুজের তিনটা বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। তোমাদের যাদের কাছে কম্পাস আছে, কম্পাস নিয়ে কি করবা, প্রথমে একটা বাহু আঁকায় নিবা, তারপরে ওই কম্পাস দিয়ে এইখানে একটা টান দিবা, এই যে এইরকম তোমাদেরকে দেখাই যে ধরো এইটা একটা, হ্যাঁ প্রথম প্রথম, আচ্ছা এটা একটু বড় হয়ে গেল, এখন দেখো, এখন মনোযোগ দাও। ধরো এই যে এতটুকু, প্রথমে একটা আঁকায় নিবা, একটা বাহু নিয়ে তারপরে কম্পাস দিয়ে ওই যে রুল কম্পাস ওইটা নিবা, নিয়ে এই যে এইখানে ধরবা, মাপ দিবা, আগে সমান হইলো না, এরপর এইখানে এরকম একটা টান দিয়ে নিবা, তারপরে আবার এই সাইড থেকে ধরে আবার এইখানে একটা টান দিয়ে নিবা, তাহলে দেখবা যে তিনটা বাহুর মান সমান পেয়ে যাচ্ছ। মানে এইখান থেকে নিয়ে এইরকম একটা টান পেন্সিল কম্পাস দিয়ে সমান মাপ নিয়ে, আবার এই সাইড থেকে এইখানে ওই কাটারটা বসায় এইভাবে একটা দিবা, তাহলে কি হলো, সমান হইলো। তখন এই যে এইখান থেকে যে যেখানে সেট করলো এই জায়গাটা মিলাই দিবা, তাহলে সমবাহু ত্রিভুজ পাবা। তাহলে এখন সমবাহু শিখলাম, এবার আমরা দ্বিতীয়টা শিখব। দ্বিতীয়টা কি বলতো, সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের কি হবে, দেখো সম মানে সমান, সমান কতটুক সমান হবে, দ্বি মানে হচ্ছে দুই, তাহলে 2 নাম্বারটার ক্ষেত্রে যে ত্রিভুজের, মানে সমদ্বিবাহু ত্রিভুজ শিখাচ্ছি এখন, যে ত্রিভুজের দুইটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। বোঝা গেল? তাহলে দুইটা বাহু সমান কিভাবে হইতে পারে, ধরো একটা বাহু এরকম মন মতো দিলাম, এরকম দিলাম, আর দুইটা কি করব, সমান, এটা যেমন হয়েছে হয়েছে সমস্যা নাই, আর দুইটা করব কি সমান করব, যেমন ধরো এত বড় নিলাম, আর আরেকটাও সেম অত বড়ই নিতে হবে। আচ্ছা ধরে নাও এটাই সমদ্বিবাহু ত্রিভুজ, মানে এই বাহুটা আর এই বাহুটা সমান। বুঝাতে পারলাম? এটা কিভাবে কাটা কম্পাস দিয়ে তৈরি করবা, জাস্ট প্রথমে এরকম একটা দিয়ে নিবা তোমার মন মতো, প্রথমটা মন মতো নিলে তারপরে যে কোনো একটা মাপে জাস্ট এইরকম করে কেটে নিবা, এই সাইড থেকে একটা, আবার ওই সেম মাপে এইখানে বসাবা, বসায় এইখান থেকে কেটে নিবা, তাহলে কেমন হবে দেখো, এইরকম এইরকম। তাহলে কিভাবে মিলাই দিবা, এই যে জাস্ট মিলাই দিলা, সেখানে কি হলো, এই বাহু আর এই বাহু সমান হয়ে যাবে। বোঝা গেল? আচ্ছা, এই আমি যে কাটা কম্পাসের ব্যাপারটা শিখাচ্ছি বারবার, এটা যদি তোমরা বুঝতে না পারো, আমি হচ্ছে আমার কাটা কম্পাস দিয়ে খাতার উপরে একটা শর্ট ভিডিও দিব, যদি প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর যদি তোমরা আমার এইখান থেকেই কথাতে বুঝতে পারো তাহলে তো কোনো কথাই নেই। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হইলো, ত্রিভুজের দুইটা বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। ব্রেনের মধ্যে কি চাপ পড়তেছে? আচ্ছা, নেক্সট থেকে আরেকটু ধীরে বলার চেষ্টা করব তোমাদের জন্য। এই ত্রিভুজটা তাহলে নামকরণ করি এ বি সি। এখন এরপরে আমরা যেটা লিখব, যে এই সাইডটা মিশায় দেই, দেখো এই দুইটা বাহু সমান না, তোমরা বলো তো কোন কোন, তাহলে কি লিখতে হবে, দেখো এ বি সমান এসি। আমরা কিন্তু এটা বলতে পারবো না এ বি সমান বিসি, এটা বলতে পারবো না, কারণ এটা তো এমনি একটা নিয়েছিলাম আর এই দুইটা আমরা সমান করে নিয়েছিলাম। এটা কিন্তু
এই বাহুটা কিন্তু আমরা সমান নেইনি, বুঝছো? এটা এটার একটা আলাদাই মাপ, যেমন তোমাদেরকে মেপে দেখাই। এই ধরো এই যে এতটুকু হয়েছে, দেখো এই যে এতটুকু হয়েছে, কারণ এটা মেপে দেখি, এই যে দেখো এটা কিন্তু এই যে মোটামুটি এত দূর হয়েছে, মানে আগেরটা নিচেরটা ছিল এতটুকু, এই যে এই বরাবর এতটুকু, আর এখনকারটা এই যে এতটুকু, এই দুইটা বাহু এতটুকুই হবে, দেখো কাছাকাছি। তা আমি যেহেতু মাপ দিয়ে আঁকাইনি ওইভাবে, তাই একটু অমিল থাকতে পারে, কিন্তু ধরে নাও এই বাহু আর এই বাহুটা সমান। বোঝাতে পারলাম? তাহলে এখন আমরা যেভাবে লিখব, চিত্রে এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, যেখানে সমদ্বিবাহু ত্রিভুজ লিখবা, তারপরে লিখবা যেখানে এ বি সমান এসি, এখানে বিসি কিন্তু সমান না। আমরা কিন্তু বাহুর নামকরণ বারবার বলতেছি, যে এই বাহুটার নাম এ বি, মানে এর পরিচয়, বা বিএ একই কথা, এ বিও যে কথা, বিএও একই কথা, সেমভাবে এসি অথবা সিএ একই কথা, আর এই বাহুটার নাম বিসি অথবা সিবি, যেটা বলি একই কথা। দুইটা শেষ হয়ে গেল, এবার তৃতীয়টা। তোমরা অনেক কিছু শিখে ফেলতেছো, বুঝছো? এই স্বল্প আলোচনায়, খুব বেশি কিন্তু নাই। তো জ্যামিতি আলোচনাটা আরও বেশি তোমরা ধীরে ধীরে শিখতে পারবা, মানে এখন ছোট তো অনেক কিছু বলা যাচ্ছে না, তারপরে আমি চেষ্টা করতেছি তোমাদেরকে যতটুকু বলা যায় বলার। এবার তৃতীয় নাম্বারটা, আচ্ছা দেখো তৃতীয় নাম্বারে যে কথাটা বলতেছি এখানে শেষ করে দিচ্ছি, যে বিষম। বিষম মানে মিল নাই, মানে একটার সাথে আরেকটার মিল নাই। তাহলে বিষম মানে আমরা কি মনে রাখবো? মিল নেই। কি মিল নেই? বাহু, বাহুগুলার মিল নেই। তাহলে বাহুগুলার মিল না হওয়া বলতে বোঝায় যে ধরো একটা এত বড়, আরেকটা এই এত বড়, আরেকটা এই যে এতটুকু, মানে এটার দৈর্ঘ্য সমান এইটা না, আবার এটার সমান এইটা না। বোঝা গেল? তাহলে আমরা কিভাবে বলবো বিষমবাহু মানে কি? যে ত্রিভুজের তিনটা বাহুই অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। তাহলে যে ত্রিভুজের তিনটা বাহুই অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। তিনটা বাহু কি কি নাম দেই চলো, এবার দেখি তোমরা পারো কিনা। এটা কিন্তু আমাদের ইচ্ছা মতো আমরা নাম দিতে পারি, বুঝছো? তাহলে ত্রিভুজটার এটার নাম কি? ডি ই এফ। এখানে কি কি বাহু? ডিই বাহু, ই এফ বাহু, এফ ডি বাহু, বা আমরা কি বলতে পারতাম? ই ডি বাহু। তারপরে আবার এটার নাম কি বলতে পারতাম? এফ ই বাহু, অথবা এটার নাম প্রথমে বলছিলাম এফ ডি, এবার এফ ডি না বলে কি বলতে পারবো? ডি এফ। মানে জাস্ট এই অংশটুকু বুঝালেই হলো। এগুলো এক একটা হাত ত্রিভুজের জন্য, এগুলো এক একটা বাহু। তাহলে যে ত্রিভুজের মানে সমবাহুর ক্ষেত্রে, দেখো শর্টকাটে মনে রাখো যে সমবাহুর ক্ষেত্রে তিনটা বাহুই সমান, তিনটা বাহু সমান, ঠিক আছে? সমদ্বিবাহুর ক্ষেত্রে কয়টা সমান? দুইটা। বিষমবাহুর ক্ষেত্রে কয়টা? শূন্যটা, মানে একটা বাহু সমান। বোঝা গেল? যে যার মতো, জাস্ট মিলতে হবে কি, দেখো আবদ্ধ ক্ষেত্র তৈরি করতে হবে, তাহলে তো ত্রিভুজ হচ্ছে, আর সেই ত্রিভুজটাই বিষমবাহু ত্রিভুজ। তো এটা আমরা শিখে ফেললাম। এতটুকু তো বুঝলাম না। এখন আমরা কোণ ভেদে ত্রিভুজ শিখব। তাহলে ত্রিভুজ মূলত দুই প্রকার, বাহু ভেদে আর কোণ ভেদে। বাহু ভেদে শেষ, বাহু ভেদে ওই যে তিন প্রকারে ভাগ হয়, সেগুলোর প্রত্যেকটা শিখাই দিছি। এবার কোণ ভেদে ত্রিভুজ। হ্যাঁ, তাহলে এটা মুছে ফেলতেছি। কোণ ভেদে ত্রিভুজকেও আবার তিন ভাগে ভাগ করা হয়, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সবগুলা শেষেই ত্রিভুজ থাকবে, সেই কারণে আমি লিখতেছি না। সমকোণী ত্রিভুজ, এরপরে যেটা হবে সূক্ষ্মকোণী ত্রিভুজ। দেখো এই লেকচারটা বুঝতে হইলে তোমার কোন অধ্যায়টা এই কারণেই পড়ে আসতে হবে, যে এই যে এখন যেগুলো কথা বলবো এগুলো আগের ক্লাসটা না করলে বুঝতে পারবা না। তাহলে কোণ ভেদে ত্রিভুজকে তিন ভাগে ভাগ করা হয়, সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। তাহলে আমরা সমকোণ কি ছিল সেটা মনে আছে? এই যে এইরকম একটা কোণ ছিল, যার মাঝে 90 ডিগ্রি তৈরি হবে। একটা সরল রেখার উপর অপর একটা সরল রেখা যখন এভাবে খাড়াভাবে থাকবে,
এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, এই খাড়াভাবে থাকলে এই মাঝের যে কোণটা হয় সেটা 90 ডিগ্রি। এটা ছিল কি সমকোণ। এই সমকোণ থেকেই আমরা কি পাবো, সমকোণী ত্রিভুজ। তাহলে যেহেতু ত্রিভুজ বলে রাখলাম, এখানে কি আর দুইটা বাহু থাকলে কি আর হবে? তাহলে আরেকটা বাহু হইতে হবে না? জাস্ট কি করে যাও, দেখো কত সহজ, জাস্ট এটা মিলায় দাও। আচ্ছা, দেখতে একটু কেমন জানি হইল না? আচ্ছা, আমি ঠিক করে দিচ্ছি এখানে। বেশ বোর্ডে চিত্র আঁকানো বেশ কঠিন মনে হচ্ছে আমার জন্য। আচ্ছা, দেখো কি করলাম, প্রথমে সমকোণ ছিল, সেখান থেকে আরেকটা বাহু দ্বারা যুক্ত করে দিয়ে এই যে জাস্ট এইরকম যে গঠনটা তৈরি করলাম, এটাকেই বলে সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এটাকে সমকোণী ত্রিভুজ কখন বলতে পারবো? দেখো, যখন একটা কোণ সমকোণ পাবো, মানে ত্রিভুজের তিনটা কোণ হবে। দেখো, তোমাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে নিই। ত্রিভুজের সবসময় তিনটা বাহু থাকবে, তিনটা বাহু যেমন থাকবে, আবার তিনটা কোণও থাকবে। এগুলো একদম লিখে নিবা। তিনটা কোণ থাকবে। তিনটা কোণ কই কই? দেখো, একটা কোণ, দুইটা কোণ, তিনটা কোণ। আবার এই তিনটা কোণ সব মিলে আমরা পাবো হচ্ছে 180 ডিগ্রি। তোমরা বিশ্বাস না করলে চাঁদা বসাবা, চাঁদা বসে মেপে মেপে দেখবা। যেমন এই কোণটা যদি 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে আর বাকি এই দুইটা মিলে 90 ডিগ্রি হবে। মানে 90 আর 90 যোগ করলে কত হয়? 180। এটা সব সময়ের জন্যই মিলবে, প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রেই মিলবে। যদি এইরকমও হয় ত্রিভুজটা দেখতে, তাহলে দেখো, এইখানে একটা কোণ, এইখানে একটা কোণ, এইখানে একটা কোণ। ত্রিভুজ কিন্তু সরল রেখা দিয়ে হয়, বুঝছো? আমি জাস্ট তাড়াতাড়ি আঁকানোর জন্য এরকম দেখালাম। তাহলে এই তিনটা কোণ মিলে হবে 180 ডিগ্রি। হ্যাঁ, বুঝতে পারলাম? আর দেখো, এগুলা আবার এই যে এই বিন্দুগুলাকে, যেগুলা এই তিনটা, এটা ত্রিভুজের শীর্ষবিন্দু বা কৌণিক বিন্দু। তাহলে ত্রিভুজের কৌণিক বিন্দু কয়টা থাকবে? সেটাও কয়টা থাকবে? তিনটা। বোঝা গেল? আবার তিনটা মধ্যমা থাকবে, এই যে এরকম। এই মধ্যমা এগুলো তোমরা হয়তো এখন বুঝবা না, বুঝছো? এই কারণে আমি ওইদিকে না যাই। তো ত্রিভুজের তিনটা মধ্যমাও থাকে, এগুলো বুঝতে হবে না। আমি তোমাদেরকে আবার মূল আলোচনাতে ফিরে আসি। এটা মনে রাখো যে ত্রিভুজের তিনটা বাহু থাকবে, তিনটা কোণ থাকবে, আর তিনটা কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি, আর তিনটা শীর্ষবিন্দু থাকবে। এই কথাটা যেন মনে থাকে। তাহলে সমকোণী ত্রিভুজ কখন হবে? যখন একটা ত্রিভুজ তো হতেই হবে ওকে, সেই ত্রিভুজের একটা কোণ সমকোণ হবে। তো আমরা সমকোণ আগের লেকচারে শিখে আসছি যে এই কোণটা যখন 90 ডিগ্রি হয় তখন তাকে সমকোণ বলে। তাহলে আমরা লিখব যে চিত্রে কোণ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ যেখানে, মানে সমকোণী ত্রিভুজ এটা কেন বলবো? কারণ এখানে কোণ বি, বা একই কথা যে কোণ এ বি সি সমান এক সমকোণ। দেখো, এই যে কোণ, এই কোণটাকে যদি আমরা বলতে চাই তাহলে কিভাবে বলতে হবে? এ বি সি। যেমন আমি যদি তোমাদেরকে বলতে চাই যে দেখো, আমার একটা মার্কার পড়ে গেছে, এটা থেকে দেখাতে হবে। দেখো, আমি যদি এই কোণটাকে বলতে চাই লেখার মাধ্যমে, তাহলে কি বলতে হবে জানো? এই বিন্দুতে কোণ উৎপন্ন হয়েছে না, তাহলে একে মাঝখানে রাখতে হবে। তাহলে তখন কি বলতে পারতাম? কোণ এ, থামো, এই যে কোণ এ, এটা লিখলাম না, এটা দ্বারা এই কোণটাকেই বোঝায়, এই যে এই অংশটুকুকেই বোঝায়। অথবা লিখতে পারতাম কোণ বি এ সি, একই কথা। এইটা যে কথা, এইটাও একই কথা। আবার বলতে পারতাম সি এ বি, একই কথা। এগুলো সব একই কথা। তোমাদের কি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? যদি হয়, কোনো কিছু নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবা। আর লেকচারটার কোনো অংশ যদি বুঝতে অসুবিধা হয়, একটু আবার ব্যাক টেনে আবার দেখবা। তোমরা ছোট মানুষ, অনেক কিছু একবারে হয়তো নাও ধরতে পারো। এই কারণেই অনলাইন ক্লাসের সুবিধা এইটাই যে তোমরা একই জিনিস বারবার ঘুরে ফিরে দেখতে পারো, বোঝার চেষ্টা করতে পারো। আর তারপরেও বুঝতে সমস্যা হইলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবা। আমাকে যেখানে পাবা, যে এই যে এটা আমার নাম্বার, পার্সোনাল নাম্বার দিয়ে দিচ্ছি, 01746737803। তাহলে আমরা সমকোণী ত্রিভুজ কি শিখলাম? যে ত্রিভুজের একটা কোণ সমকোণ পাবো,
সেই ত্রিভুজকে সমকোণী ত্রিভুজ বলে। সেম ভাবে প্রত্যেকটা জিনিসই একইভাবে হবে। দেখো সমকোণী ত্রিভুজ তো শেখা শেষ, এবার আমরা সামনে আগাচ্ছি। দেখো খুবই সহজ, খুবই সহজ, একেবারে পানির মতো সহজ। দেখো এটা কিন্তু বোঝা শেষ। এবারে এটা দেখো সূক্ষ্মকোণী ত্রিভুজ। আমরা সূক্ষ্মকোণ চিনি না, 90 ডিগ্রি এর চেয়ে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। আগের ক্লাসে অনেকবার পড়াইছি। তাহলে এই যে এটা একটা সূক্ষ্মকোণ, এটা একটা সূক্ষ্মকোণ না? আবার এটাও তো একটা সূক্ষ্মকোণ, এটাও আবার এই যে এইটাও একটা সূক্ষ্মকোণ, বা আরও ছোট করে দাও, এটাও সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণ মনে করাই দিলাম, কিন্তু আমরা কি সূক্ষ্মকোণ পড়বো আজকের ক্লাসে, নাকি সূক্ষ্মকোণী ত্রিভুজ পড়বো সূক্ষ্মকোণী ত্রিভুজ। তাহলে কি করতে হবে, জাস্ট এই সূক্ষ্মকোণের সাথে আরেকটা বাহু যখন আমরা জুড়ে দিব তখন সেটাই সূক্ষ্মকোণী ত্রিভুজ হয়ে যাবে। কি সহজ না? সহজ না হইলে প্রথম আমি শিওর তুমি আগের ক্লাসটা করো, এটা বারবার মনে করাই দিচ্ছি। দেখো সূক্ষ্মকোণী ত্রিভুজ, তাহলে একটা কোণ দিয়ে নিই, যে কোনো একটা কোণ সূক্ষ্মকোণ। এই কোণটার মান আমরা জানি এটা 90 ডিগ্রি এর চেয়ে ছোট, এটা 90 ডিগ্রি এর চেয়ে ছোট, এটা আমরা জানি। এখন কি করতে হবে, সূক্ষ্মকোণী ত্রিভুজ বানাতে হবে। কি করতে হবে, ত্রিভুজ। হ্যাঁ, তাহলে ত্রিভুজের কয়টা বাহু থাকে বলো তো? 3টা না? আরেকটা জাস্ট জোড়া লাগাই দেই। তাহলে এই ত্রিভুজে এটাও একটা সূক্ষ্মকোণ, এটাও একটা সূক্ষ্মকোণ। মূলত যে ত্রিভুজের 3টা কোণ সূক্ষ্মকোণ, মানে কোণগুলো আমরা যখন মাপবো সেটা কি হতে হবে, অবশ্যই 90 ডিগ্রি এর চেয়ে ছোট হতে হবে। 90 ডিগ্রি এর চেয়ে যখনই ছোট কোণ পাবো তখন তাকেই আমরা নাম দেব সূক্ষ্মকোণী ত্রিভুজ। তাহলে এখানে নামকরণ করে দেই, চিত্রে ABC একটি সূক্ষ্মকোণ। আজান দিয়ে দিছে, আমার ক্লাসটা হয়তো এখন একটু শেষ করতে হবে, তো থামো। তোমাদেরকে আর লাস্ট একদম এটা বুঝালে পুরো ত্রিভুজই শেষ হয়ে যাবে, তো এটা শেষ করেই দিচ্ছি এখনই, 30 সেকেন্ড লাগবে। দেখো সূক্ষ্মকোণী কিন্তু বোঝা শেষ। এবার দেখো স্থূলকোণী ত্রিভুজ। তোমাদের ব্রেন কি বলতেছে বলো তো? যখন সমকোণী ত্রিভুজ পড়াইলাম তখন একটা কোণ সমকোণ পাইছি, সেটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। যখন সূক্ষ্মকোণী পড়ালাম, এখানে আমি শর্টকাটে লিখে দিই যে একটা কোণ সমকোণ। একটা কোণ যদি ত্রিভুজের সমকোণ পাই সেটাই সমকোণী ত্রিভুজ নাম হয়ে যাবে। আর সূক্ষ্মকোণের ক্ষেত্রে 3টা কোণই সূক্ষ্মকোণ পাবো, 3টা কোণই সূক্ষ্মকোণ। তাহলে এইবার বলো তো স্থূলকোণের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে? খুবই সহজ, যে ত্রিভুজের একটা কোণ স্থূলকোণ। সহজ না? স্থূলকোণ কোনটা ছিল বলো তো? 90 ডিগ্রি এর চেয়ে বড়, 180 ডিগ্রির চেয়ে ছোট। যেমন এই যে এই ধরনের কোণগুলা ছিল স্থূলকোণ। তাহলে এই ধরনের কোণ দিয়ে একটা ত্রিভুজ আকারে দেখাই। এই যে এটা স্থূলকোণ পাইছি, আর এই যে কানেক্ট করে দিলাম, এটাই হয়ে গেল স্থূলকোণী ত্রিভুজ। আচ্ছা আবার দেখাই, আরও একটা দেখাই, অন্যখানে হিসেবে দেখাই। যে দেখো এই 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 যে কোণটা উৎপন্ন হইলো, ধরে নাও এই কোণটা হচ্ছে 130 ডিগ্রি। কারণ কি বলতো, 90 ডিগ্রি হলে এই কোণটা দেখতে এমন হইতো। তোমাদের এগুলো চেনা শিখতে হবে। এই যে সোজা রেখা, এই যে এটা হতো 90 ডিগ্রি। মানে কোণ আঁকা বাঁকা যেদিকেই থাকুক না কেন কোনো সমস্যা নাই, সব ক্ষেত্রে তোমার হচ্ছে মানে চাঁদা বসাবো এই যে এই বিন্দুটাতে বসায় দেখবো যে কত ডিগ্রি হয়। এই কোণটা হয়তো 90 ডিগ্রি, বুঝছো? তাহলে দেখো এটা একটা কোণ পাইলাম যেটার মান হচ্ছে 90 ডিগ্রি এর চেয়ে বড়, আবার কি 180 ডিগ্রি এর চেয়ে ছোট। তখন এই কোণটাকে আমরা জানি স্থূলকোণ হিসেবে। হ্যাঁ, তাহলে স্থূলকোণী ত্রিভুজ কি হবে? একটা কোণ যখন স্থূলকোণ হবে, একটা কোণ স্থূল পেয়ে গেছি, এখন এটাকে আমরা জোড়া লাগাই দিব জাস্ট। তাহলে এই যে সম্পূর্ণ ত্রিভুজটা, এই ত্রিভুজটাকে বলবো স্থূলকোণী ত্রিভুজ। নামকরণ দেই, ধরো এ বি সি। তাহলে এখানে বলবো চিত্রে ABC একটি স্থূলকোণী ত্রিভুজ। একটি স্থূলকোণী ত্রিভুজ যেখানে
কি বলতো, এই যে কোণ বি একটি স্থূল কোণ। তো আজান হয়ে গেছে, আজকের লেকচার এতটুকুই। আমার বিশ্বাস তোমরা ব্যাপারটা সম্পূর্ণ ক্লিয়ার হয়েছো। তারপরেও যদি কোনো সমস্যা থাকে বললাম তো যোগাযোগ করবা ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, ভালো থাকো।